এই গল্পের কাহিনী, চরিত্র, স্থান এবং ব্যবহৃত প্রতিষ্ঠানের নাম সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো মিল থাকলে তা নেহাতই কাকতালীয়। গল্পের নাটকীয় প্রয়োজনে ব্যবহৃত ধূমপান বা মদ্যপানের দৃশ্যগুলি শুধুমাত্র চরিত্রের খাতিরে প্রদর্শিত, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমরা এই ধরনের অভ্যেসকে কোনোভাবেই সমর্থন করি না। এই গল্পটিতে কিছু হিংস্র এবং মনস্তাত্ত্বিক দৃশ্য রয়েছে, তাই এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন অরিন্দম। তার চোখে মুখে কোনো অপরাধবোধ নেই, বরং এক ধরনের বিজয়ী হাসি খেলা করছে। জজ সাহেব চশমাটা ঠিক করে নিয়ে রায় পড়তে শুরু করলেন। উভয় পক্ষের সওয়াল জবাব এবং পেশ করা ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে স্কাইলাইন ভিউ নির্মাণাধীন সাইটে ক্রেন দুর্ঘটনার মূল কারণ ছিল যান্ত্রিক ত্রুটি। মৃত ৩ শ্রমিকের পরিবারকে কোম্পানি যে ক্ষতিপূরণ দিয়েছে, আদালত তাকে পর্যাপ্ত মনে করছে। কর্তব্যে গাফিলতির কোনো সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় এই মামলা থেকে অরিন্দম চ্যাটার্জি এবং তার ইঞ্জিনিয়ারিং টিমকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। আদালতের পেছনের বেঞ্চে বসে থাকা এক কিশোরের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। তার পাশে বসা অসহায় মা ডুকরে কেঁদে উঠলেন। পুলিশ ও উকিলদের ভিড়ে সেই কান্না চাপা পড়ে গেল। অরিন্দমবাবু তার দামি স্যুটটা ঠিক করে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। তার পেছনে তার অনুগত টিম, চিফ ইঞ্জিনিয়ার বিক্রম, সাইট সুপারভাইজার রোহিত এবং পিআর হেড নন্দিনী। তাদের হাসি খুশি মুখের আড়ালে চাপা পড়ে গেল 3টে নিথর দেহের আর্তনাদ। আইন অন্ধ, কিন্তু সময় নয়। 5 বছর আগের সেই বিকেলটা ছিল ধুলোবালি আর রক্তের। একটা জং ধরা ক্রেনের তার ছিঁড়ে যাওয়াকে ঈশ্বরের ইচ্ছা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। আজ 5 বছর পর সেই একই কোম্পানির আকাশচুম্বী সাফল্যের উদযাপন। এই 11 জন মানুষের অস্তিত্বই এখন এই ইমারতের সাথে জড়িয়ে। অরিন্দম, যার কাছে মানুষের প্রাণের চেয়ে প্রফিট বড়। বিক্রম, যার কলমের নিচে চাপা পড়ে যায় সেফটি রিপোর্ট। রোহিত, যে জানে সত্যটা কি ছিল কিন্তু মুখ খোলার সাহস পায়নি। নন্দিনী, যে মিডিয়ার মুখ বন্ধ করতে সিদ্ধহস্ত। আর আছে শুভ্র, এক শান্ত ধীর স্থির তরুণ আর্কিটেক্ট, যে এই বিল্ডিংটার আত্মা তৈরি করেছে। এছাড়াও আছেন জুনিয়র ইঞ্জিনিয়ার সায়ন্তনী, কয়েকজন ইনভেস্টর এবং সাপোর্টিং স্টাফ। কিন্তু 11 জন কি শুধুই সংখ্যা, নাকি 11টি পাপের বোঝা আজ একত্রিত হচ্ছে? শহরটা যখন নিচ থেকে আলোয় ঝলমল করছে, 25 তলার ছাদে আজ এক উৎসবের আয়োজন হয়েছে। সাধারণ এক দিন, সাধারণ এক উদযাপন, কিন্তু বাতাসের গন্ধে আজ লোহার মোর্চের স্বাদ পাওয়া যাচ্ছে। বিচারের হাতুড়ি আদালতে থেমে গেলেও আজ রাত হয়তো অন্য কোনো বিচারের সাক্ষী হবে। বর্তমান সময় দুপুর 3টে, স্কাইলাইন ভিউ কর্পোরেট অফিস। অফিসের সাজানো গোছানো করিডরে হিল জুতোর খটখট শব্দ। নন্দিনী ফাইল হাতে দ্রুত হাঁটছেন। রোহিত দা, সব রেডি তো? বিকেলের মধ্যে কিন্তু ইনভেস্টররা সাইটে পৌঁছবে। অরিন্দম দা চান না কোনো দেরি হোক। সব ঠিক আছে নন্দিনী, কিন্তু লিফটটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। টেকনিশিয়ানকে ডেকেছি, ওটা 25 তলা পর্যন্ত স্মুথলি না চললে পাটি মাটি হয়ে যাবে। চিন্তা করবেন না রোহিত দা, আমি চেক করে নিয়েছি। মেকানিজমে সামান্য ত্রুটি ছিল, আমি ঠিক করে দিয়েছি। আজ রাতে ওটা ঠিকই চলবে। নিজের ড্রয়িং বোর্ড থেকে মাথা তুলে বলল শুভ্র। পাশের ডেস্ক থেকে শুভ্রকে ফিসফিস করে সায়ন্তনী বলল, শুভ্রদা, আপনি আজ রাতে যাচ্ছেন তো? আমার না কেন জানি না খুব ভয় লাগছে। ওই জায়গাটা, মানে যেখানটায় দুর্ঘটনাটা ঘটেছিল,
ঠিক তার ওপরেই আজ রাতে আমরা উৎসব করছি। এটা কি ঠিক হচ্ছে? সায়ন্তনী, ভয় আর বিবেকের মধ্যে একটা পাতলা পর্দা থাকে। যারা এটা ছিঁড়ে ফেলেছে, ভয় তাদেরই পাওয়া উচিত। আপনি তো নির্দোষ, আপনার ভয় কিসের? শুভ্রর কথাগুলো শান্ত, কিন্তু তাতে একটা হিমশীতল স্রোত ছিল যা সায়ন্তনী বুঝতে পারল না। বিকেলের দিকে আকাশটা মরাটে হয়ে এলো। বড় দুটো এসইউভি গাড়িতে করে 11 জন যাত্রা শুরু করলো সেই বহুতলের দিকে। ড্রাইভারের পাশে বসে থাকা সিকিউরিটি গার্ড রাম সিং জানলার বাইরে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছিল। কি যে হবে কে জানে, জলদি সব মিটে গেলে বেঁচে যায়। আরে রাম সিং, কি মন্ত্র পড়ছিস? নাকি 5 বছর আগের ভূত দেখছিস এখনো? সাহেব, মাটিকে নিচে যা থাকে তা মাটিকে নিচে রাখাই ভালো। আসমান ছোঁয়ার শখ সবার সয় না। রেখে দে তোর দর্শন রেখে দে। আজকে আমার স্বপ্ন সত্যি হচ্ছে। শুভ্র, তুমি আজ আমাদের প্রাইড। এমন বিল্ডিং এই শহরে আর দুটো নেই। গাড়িগুলো যখন সাইটে পৌঁছলো তখন শ্রমিকরা কাজ সেরে বেরোচ্ছে। তাদের ধুলোমাখা মুখের দিকে কেউ তাকালো না। 11 জন মানুষ হাসতে হাসতে লিফটের সামনে এসে দাঁড়ালো। লিফটের দরজাটা খুলে গেল, আয়নার মতো চকচকে ভাব নিয়ে। একে একে ভেতরে ঢুকল তারা। 1 অরিন্দম, 2 বিক্রম, 3 রোহিত, 4 নন্দিনী, 5 সায়ন্তনী, 6 শুভ্র, 7 মিস্টার সেন ইনভেস্টর, 8 সোমা পিআর অ্যাসিস্ট্যান্ট, 9 বিকাশ অ্যাকাউন্ট্যান্ট, 10 রাম সিং এবং 11 টেকনিশিয়ান বিনোদ। লিফটের ভেতরে ডিসপ্লেতে নম্বরগুলো বাড়তে শুরু করলো। বাপরে, 25 তলায় উঠতে তো মনে হচ্ছে অনেক সময় লাগবে। শুভ্রবাবু, ছাদ থেকে কি গঙ্গার হাওয়া পাওয়া যাবে? অবশ্যই। শুধু হাওয়া নয় সমাধি, আজ রাতে আকাশ থেকে তারাদের পতনও দেখা যাবে। লিফটটা হঠাৎ একবার কেঁপে উঠল। আলোটা 1 সেকেন্ডের জন্য দপদপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। বিক্রমের হাত থেকে মদের গ্লাসটা প্রায় পড়েই যাচ্ছিল। আরে 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 এটা কি হচ্ছেটা কি বিনোদ? লিফটটা কাঁপছে কেন? স্যার, বোধহয় লোডটা বেশি হয়ে গেছে বা কোনো যান্ত্রিক গোলযোগ। আমি চেষ্টা করছি, আপনি দাঁড়ান। কিন্তু ভেতরের 11 জন মানুষ খেয়াল করল না যে লিফটের ভেতরের ডিসপ্লে বোর্ডটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন তারা কত তলায় আছে তা কেউ জানে না। বাইরে অন্ধকার বাড়ছে, আর তার সাথে বাড়ছে এক অদৃশ্য মানুষের নিঃশব্দ আক্রোশ। শুরু হয়ে গেল এক এমন রাত যার ব্লুপ্রিন্ট কোনো অফিস ডেস্কে নয়, বরং শ্মশানের ধুলোয় লেখা হয়েছিল। ধীরে ধীরে লিফট এসে থামল 25 তলার ছাদে। 25 তলার ছাদটা আজ কোনো কনস্ট্রাকশন সাইট নয়, বরং এক মায়াবী স্বর্গোদ্যান। নরম নীল আলো আর দামি পারফিউমের গন্ধে ম করছে চারপাশ। শহরের হাজারো বাতি নিচে টিমটিম করছে, যেন একদল জোনাকি দাসের মতো এই ইমারতের পায়ের কাছে বসে আছে। 11 জন মানুষ, কারো হাতে শ্যাম্পেন, কারো ঠোঁটে দামি চুরুক। তারা ভুলে গেছে এই উচ্চতা কতটা বিপজ্জনক হতে পারে। যখন মানুষ সাফল্যের শিখরে ওঠে, তখন নিচের খাদটাকে সে আর ভয় পায় না, বরং তাচ্ছিল্য করে।
রাত 8:30। পার্টির মেজাজ এখন চুঙে। লাউড স্পিকারে হালকা জ্যাজ মিউজিক বাজছে। এক কোণে বারবিকিউ গ্রিল থেকে মাংস পোড়ার সুবাস আসছে। বুঝলেন মিস্টার সেন, এই প্রজেক্টের ভ্যালু আগামী 2 বছরের ডাবল হবে। হ্যাঁ, যারা আজ ইনভেস্ট করছে তারা সোনায় সোহাগা হবে। আপনার ভিশনটা কিন্তু মানতেই হচ্ছে অরিন্দম বাবু। আর এই শুভ্র ছেলেটা, ওফ, জাস্ট ব্রিলিয়েন্ট ছেলে। ওর ডিজাইন করাই ওপেন এরিয়া লাউঞ্জটা জাস্ট পারফেক্ট। একটু দূরে সোমা আর বিকাশের মধ্যে একটা মৃদু খুনসুটি চলছে। আচ্ছা বিকাশ দা, আজ পার্টিতে এসেও কি ফাইলপত্রের কথা ভাববে? একটু ড্রিঙ্ক করোই না। আকাশটা দেখো, এখান থেকে মনে হচ্ছে আমরা মেঘের ওপরে আছি। আরে না সোমা, আমি তো শুধু ভাবছি কালকের পেমেন্টগুলো নিয়ে। তবে হ্যাঁ, জায়গাটা সত্যি রোম্যান্টিক। শুভ্রর রুচি আছে বলতেই হবে। আচ্ছা, শুভ্রদা কোথায়? ওকে তো কিছুক্ষণ আগে দেখলাম ডেকোরেশন টিমের সাথে কথা বলছে। শুভ্রকে একটু আগে তো দেখলাম ইলেকট্রিক্যাল প্যানেলের দিকে যেতে। বোধহয় চেক করছিল লোড ঠিক আছে কিনা। ওনা বড্ড বেশি খুঁতখুঁতে, জানো তো। সায়ন্তনী, আরে তুমি তো দেখছো বেশ সেজেছো আজ। রোহিতদার নজর কিন্তু তোমার উপরেই আছে। কি যে বলেন নন্দিনীদি, রোহিতদা তো সবসময় রাগি রাগি মুখ করেই থাকেন। রোহিত আর বিক্রম তখন ছাদের এক কোণে বসে গভীর মদ পান করছে। বিক্রমের কথা জড়িয়ে আসছে। বুঝলে রোহিত, এই 25 তলায় দাঁড়িয়ে আমার আজ মনে হচ্ছে আমরাই ভগবান। ওই যে নিচে পিঁপড়ের মতো মানুষগুলো দেখছো, ওরাই মরে, ওরাই কাঁদে। আমাদের মতো মানুষদের হাতে ক্ষমতা থাকে ইতিহাস লেখার। তুমি বড্ড বেশি খেয়ে ফেলেছো বিক্রম। তবে হ্যাঁ, আজ আর কোনো টেনশন নেই। অরিন্দমদা আমাদের যা বোনাস দিয়েছে তাতে আগামী 1 বছর থাইল্যান্ডে পড়ে থাকা যাবে। রাত 9:30। ডিনার সার্ভ করা হয়েছে। সবাই বড় ডাইনিং টেবিলের চারপাশে বসেছে। হাসাহাসি, সেলফি আর গালগল্পে বাতাস ভারী হয়ে উঠেছে। শুভ্র এসে সবার সাথে যোগ দিল। তার পরনে একটা সাদা শার্ট, হাতা দুটো গোটানো। তাকে দেখে মনে হচ্ছে একদম নিষ্পাপ এক তরুণ। সবাই ঠিকঠাক এনজয় করছেন তো? খাবার দাবার সব ঠিক আছে? সাব্বাস, সব পারফেক্ট শুভ্র। এবার এসো, আমি একটা ছোট স্পিচ দিতে চাই, তারপর আমরা মেইন কোর্সে ঢুকবো। সবাই শান্ত হলো। অরিন্দম গ্লাস হাতে উঠে দাঁড়ালেন। আজকের এই রাতটা আমার জীবনের সব থেকে বড় সাকসেস। 5 বছর আগে যখন আমি এই প্রজেক্টে শুরু করি, অনেক বাধা এসেছিল, অনেক নেগেটিভ কথাবার্তা হয়েছিল। আপনারা জানেন যে একটা ছোট দুর্ঘটনা নিয়ে কতটা জল ঘোলা হয়েছিল, কিন্তু সত্যের জয় সব সময় হবে। আমরা প্রমাণ করেছি যে আমরাই সেরা। আজ এই স্কাইলাইন ভিউ দাঁড়িয়ে আছে আমাদের একতা আর আমাদের জেদের উপর। চিয়ার্স টু সাকসেস। চিয়ার্স। তালি আর হাসিতে ছাদটা ফেটে পড়ল। শুরু হলো খাওয়া দাওয়া। বিনোদ আর রাম সিং আলাদা এক কোণে বসে তাদের অংশটা খাচ্ছে। বিনোদ মোবাইলে গান শুনছে আর রাম সিং এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। মেঘগুলো কেমন যেন লাল রঙা হয়ে যাচ্ছে বিনোদ। বৃষ্টির লক্ষণ নয় তো? আরে রাখো তো চাচা, আজ কোনো বৃষ্টি হবে না। আজ হবে মজা, শুধু মজা। রাত 10:15। পার্টি প্রায় শেষের পথে। শুভ্র ধীরে ধীরে মেন ইলেকট্রিক রুমের দিকে পা বাড়ালো। তার পকেটে একটা ছোট রিমোট কন্ট্রোল। সে পকেট থেকে ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করলো। কারো সাড়া শব্দ নেই। শুভ্র একা একা হাসল। বাবা, আজকে ডিনারটা ওরা খুব তৃপ্তি করে খেলো, এবার ডেজার্টটা দেওয়ার সময় হয়েছে। হঠাৎ বিক্রম চিৎকার করে উঠল, আরে গান বন্ধ হলো কেন?
সায়ন্তনী, মিউজিকটা চালাও। সায়ন্তনী ল্যাপটপের কাছে গেল, কিন্তু কাজ করছে না। ঠিক সেই মুহূর্তে হট করে একটা আওয়াজ হলো। পুরো ছাদের সব আলো একসাথে নিভে গেল। জেনারেটর স্টার্ট নেওয়ার শব্দ হলো না। এক গাঢ় নিশ্ছিদ্র অন্ধকার গ্রাস করল 25 তলার ছাদকে। এই, বিনোদ, না এটা বিনোদ, বিনোদ, এ বিনোদ, লাইটটা চলে গেল কেন? চেক করো। স্যার, আর মেন লাইট চিপ করেছে মনে হয়। আমি চেষ্টা করছি। এই দরজা কেন খোলে না? শুভ্র, শুভ্র কোথায় গেল? আরে কেউ একটা ফোন জ্বালা রে। 4-5টা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল, কিন্তু সেই আলোতে যা দেখা গেল তাতে সবার রক্ত হিম হয়ে এলো। রেলিংয়ের ধারে যেখানে এতক্ষণ মিস্টার সেন দাঁড়িয়েছিলেন, সেখানে শুধু একটা ভাঙা শ্যাম্পেনের গ্লাস পড়ে আছে। মিস্টার সেন উধাও। আর ঠিক সেই মুহূর্তে নিচ থেকে একটা হাড় কাঁপানো আর্তনাদ ভেসে এলো। 25 তলার ছাদটা এক নিমেষে উৎসবের মঞ্চ থেকে শ্মশানের নিস্তব্ধতায় ডুবে গেল। মিস্টার সেনের সেই আর্তনাদটা এখনও যেন বাতাসে ভাসছে। এই 11 জন মানুষ এখন 10 বুঝতে পারছে তারা আসলে এক দুর্ভেদ্য খাঁচায় বন্দী। রাত 10:30। মোবাইলের কয়েকটা ফ্ল্যাশ লাইট এদিক ওদিক কাঁপছে। বিনোদ, বিনোদ, কোথায় মরলে তুমি? মিস্টার সেন, মিস্টার সেন কোথায়? মিস্টার সেন? স্যার, নিচ থেকে শব্দ এলো একটা। কেউ কি পড়ে গেছে? শুভ্র, শুভ্র, কোথায় তুমি? লাইটটা ঠিক করো তো। আমি এখানেই আছি রোহিতদা। মেইন প্যানেলটা পুরো পুড়ে গেছে। কেউ বোধহয় ইচ্ছে করে তারগুলো নিয়ে ছেঁড়াছেঁড়ি করেছে। কোনো স্পেয়ার পার্টস ছাড়া এটা এখন ঠিক করা একদম অসম্ভব। ইচ্ছে করে মানে? ইচ্ছে করে মানে কি? কে করবে এসব? হ্যাঁ, মিস্টার সেন, মিস্টার সেন কোথায় গেল? উনি কি নিচে পড়ে গেলেন? ঠিক সেই সময় বিক্রমের টর্চের আলো কার্নিশের রেলিংয়ের একটা ভাঙা অংশের ওপর গিয়ে পড়ল। সেখানে দামি রেশমি কাপড়ের একটা টুকরো আটকে আছে। কেউ আমাদের মারতে চাইছে। ওই ওই 5 বছর আগের ঘটনাটা, ওটা চাপা থাকেনি। আমাদের কাউকেই কেউ ছাড়বে না। চুপ কর ফালতু মেয়ে। নিশ্চয়ই মিস্টার সেন মাতাল হয়ে রেলিংয়ে ভর দিয়েছিলেন আর ওটা ভেঙে নিচে পড়ে দিয়েছেন। স্যার, লিফটের প্যানেল কাজ করছে না। কেউ ইলেকট্রিক তারগুলোকে কাঁচি দিয়ে কেটে দিয়েছে। আর সিঁড়ির দরজাটাও বাইরে থেকে কেউ তালা দিয়ে দিয়েছে। আমরা আটকে পড়েছি স্যার। হ্যাঁ, আমরা আটকে পড়েছি। আতঙ্ক যখন চরমে পৌঁছায়, তখন মানুষ তার সবথেকে প্রিয় বন্ধুকেও সন্দেহ করতে শুরু করে। এখানেই শুরু হয় আসল খেলা। শুভ্র খুব সন্তর্পণে নন্দিনীর পাশে গিয়ে দাঁড়ালো। নন্দিনীদি, আপনি খেয়াল করেছেন বিক্রমদা কিন্তু মিস্টার সেনের ইনভেস্টমেন্ট নিয়ে খুব একটা খুশি ছিলেন না। আর দেখুন, ওই যে সিঁড়ির চাবিটা, ওটা তো সবসময় বিক্রমদার পাশেই থাকে। উনি কি তবে ইচ্ছে করে ওটা লক করেছেন? তুমি কি বলছো শুভ্র? বিক্রমদা খুন করবে? আমি জানি না দি, কিন্তু দেখুন বিক্রমদা কেমন স্বাভাবিক থাকার চেষ্টা করছে, যেন কিছুই হয়নি। শুভ্রর এই ছোট একটা কথা নন্দিনীর মনে বিষের মতো ছড়িয়ে পড়ল। নন্দিনী সবার সামনে গিয়ে চিৎকার করে উঠল, বিক্রমদা, আপনি কি জানতেন এটা হতে চলেছে? আপনি তো এই প্রজেক্টের সেফটি অডিট করেছিলেন, তাই না? রেলিংটা কেন আলগা ছিল? আপনি কি মিস্টার সেনকে ধাক্কা দিয়েছিলেন? তুমি কি বলছো নন্দিনী? আমি কেন মারবো? পাগল টাগল হলে নাকি? থামো তোমরা। পুলিশকে ফোন করতে হবে। রোহিত, ফোন করো। স্যার, সিগন্যাল নেই, একটা টাওয়ারও দেখাচ্ছে না। মনে হচ্ছে কেউ জ্যামার বসিয়ে রেখেছে এই ছাদে। ঠিক তখনই মাঝখানের বড় টেবিলটার ওপর রাখা একটা ওয়াকিটকি হঠাৎ করে সচল হয়ে উঠল। ক্যাচ ক্যাচ শব্দ চিরে একটা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো। 5 বছর আগে ঠিক 10:45 ক্রেনের তারটা ছেড়েছিল। আজ সময় ঠিক সেখান থেকেই শুরু হবে।
আপনাদের হাতে ঠিক 1 ঘন্টা সময় আছে। এই সময়ের মধ্যে যদি কেউ স্বীকার করে যে সেদিন আসলে কি ঘটেছিল, তবে বেঁচে থাকা 9 জন নিচে নামতে পারবে। আর যদি সবাই চুপ করে থাকে, তবে প্রতি 10 মিনিট অন্তর 1 জন করে নিচে পড়বে। কে তুই? হ্যাঁ, সামনে আয়। কে তুই? হঠাৎ ছাদের উল্টো দিকে, যেখানে জেনারেটর রুম ছিল, সেখান থেকে একটা বিকট যান্ত্রিক শব্দ হলো। দেখা গেল অটোমেটিক উইন্ডো ক্লিনিং ক্রেনটি নিজে থেকেই চলতে শুরু করেছে। ভারী লোহার হুকটি বাতাসের মধ্যে দুলতে দুলতে এগিয়ে এলো, আর ঠিক সেই মুহূর্তে ছাদের অন্ধকার কোণ থেকে রাম সিংয়ের আর্তনাদ শোনা গেল। বাঁচাও, বাঁচাও হবে, বাঁচাও হবে, ও রাম চাচা, বাঁচাও হবে। কোথায় আপনি? টর্চের আলোয় দেখা গেল রাম সিং রেলিংয়ের ওপাশে একটা সরু কার্নিশে আটকে আছেন। তার হাত দুটো পেছনের দিকে তার দিয়ে শক্ত করে বাঁধা। ধরুন ওকে, রাম সিং, নড়বেন না। কেউ পৌঁছনোর আগেই সেই স্বয়ংক্রিয় ক্রেনের ভারী হুকটি তীব্র গতিতে এসে রাম সিংকে ধাক্কা দিল। রাম চাচা, না! রাম সিং টাল সামলাতে পারলেন না। এক মুহূর্তের স্তব্ধতা, তারপর নিচে আছড়ে পড়ার শব্দ। শুভ্র আড়ালে গিয়ে নিজের ফোনের জ্যামারটা চেক করে নিল। তার মুখে সেই একই ম্লান হাসি। সে জানে মানুষকে দিয়ে ভয় সব বলায়। প্রথম দুজনকে দিলাম, যারা তোমার উপর ক্রেন চাপিয়ে দিয়েছিল, তাদের আসল বিচার তো এখনো বাকি আছে। এবার এরা একে অপরকে ছিঁড়ে খাবে। রাত 11টা। 9 জন নয়, এখন 8 জন মানুষ বেঁচে আছে। প্রত্যেকে এখন প্রত্যেকের সম্ভাব্য খুনি। ওয়াকিটকিটা আবার সচল হয়েছে। ওপাশ থেকে সেই ঠান্ডা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসছে। সময় ফুরিয়ে আসছে। আপনাদের মধ্যে একজন এমন আছেন যিনি চাইলে এখনই এই দরজা খুলে দিতে পারেন, কিন্তু তিনি চুপ করে আছেন যাতে বাকিরা মারা যায় এবং পুরো প্রজেক্টের মালিকানা তার হাতে থাকে। কে সেই স্বার্থপর, অরিন্দম বাবু নাকি বিক্রম সাহেব? এই একটা বাক্য বারুদের স্তূপে আগুনের কাজ করল। শুভ্র এবার বিক্রমের পাশে গিয়ে খুব নিচু গলায় বলল, বিক্রমদা, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, তবে অরিন্দম স্যার কিন্তু রাম সিংয়ের পড়ার সময় একবারও বিচলিত হননি। বরং তিনি আপনার পকেটের দিকে বারবার তাকাচ্ছিলেন। উনি হয়তো চান আপনি বলির পাঁঠা হন, যাতে কোর্টে উনি বলতে পারেন সব দোষ আপনার ছিল। ঠিক বলেছ শুভ্র, ওই লোকটা খুব ধূর্ত, চাই আমি ছেলের ঘানির টানি। অন্যদিকে সায়ন্তনী আর সোমা ভয়ে জড়সড়। শুভ্র এবার অরিন্দম বাবুর কাছে গেল। স্যার, বিক্রমদা কিন্তু পকেট থেকে একটা ভারী কিছু বের করেছিলেন। আমার মনে হয় না ওটা চাবি। আমার বিশ্বাস ওটা একটা ধারালো অস্ত্র। আপনি একটু সাবধানে থাকবেন স্যার। ও হয়তো প্রমাণের সব সাক্ষী মিটিয়ে দিতে চায়। বিক্রম, তোর কাছে কি আছে দেখা? তুই আমাকে মারতে চাস? ওই 5 বছর আগের কেসটা কি আমার একার ছিল? সাইন তো তুইও করেছিলি। মুখ বন্ধ করুন অরিন্দম বাবু। আপনি বলেছিলেন না সেফটি বেল্ট লাগবে না? আজ আপনি আমাকে মারার প্ল্যান করেছেন। আমরা সব চাই জুড়ে আমি বুঝতে পারছি। অরিন্দম আর বিক্রমের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। ঠিক তখনই শুভ্র অন্ধকারের সুযোগ নিয়ে নন্দিনীর কানের কাছে গিয়ে কিছু বলল। বিক্রমদার হাতে একটা চাকু আছে, তুমি এখান থেকে পালাও। নন্দিনী ভয়ে চিৎকার করে উল্টো দিকে দৌড় দিল। সেই হুড়োহুড়ির মধ্যে বিক্রম অরিন্দমকে একটা ধাক্কা দিল। মর তুই, তুই মরলে অন্তত আমি দোষমুক্ত হব। তুই আমাকে মারবি? এই নে! দুজন মাঝবয়সী প্রভাবশালী মানুষ এখন কুকুরের মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ঠিক তখনই জেনারেটর রুমের দিক থেকে বিনোদ দৌড়ে এলো। তার হাতে একটা লোহার রড। থামুন আপনারা, থামুন! আমি দরজা খোলার চেষ্টা করছি, আপনারা মারপিট বন্ধ করুন। কিন্তু বিক্রম এখন উন্মাদ। সে ঝাঁপিয়ে পড়ল বিনোদের ওপর। মর শয়তান! ধাক্কা দাও বিক্রমদা, নয়তো ও তোমাকে মেরে ফেলবে। বিনোদ ভারসাম্য হারিয়ে রেলিংয়ের সেই আলগা অংশের দিকে চলে গেল। বিনোদ কোনো কিছু বোঝার আগেই শূন্যে ছিটকে পড়ল।
সায়ন্তনী ভাবল বিক্রম তাকে মারবে। সে হাতের কাছে থাকা একটা ভারী শ্যাম্পেনের বোতল দিয়ে বিক্রমের মাথায় আঘাত করল। সায়ন্তনী, কি করলে এটা? বিক্রম দা তো মরে যাবে, ওনাকে কেউ বাঁচান। রোহিত দা, ধরুন ওনাকে। রোহিত ততক্ষণে অরিন্দমের কলার চেপে ধরেছে। তাদের মধ্যে শুরু হলো জীবন মরণের যুদ্ধ। আমি সব বলে দেব। শুভ্র এবার ছাদের এক কোণে সরে এলো। সে শুধু দেখছে। এখন বেঁচে আছে 7 জন। বিনোদ শেষ, বিক্রম রক্তাক্ত, বিকাশ দেওয়ালের এক কোণে ঠেসে গেছে। অরিন্দম আর রোহিত একে অপরের গলার নলি টিপে ধরেছে। নন্দিনী, সায়ন্তনী আর সোমা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। 5 বছর আগে আমার বাবাকে বাঁচাতে তোমরা কেউ হাত বাড়াওনি, আর আজ একে অপরের হাত ধরছো শুধু একে অপরকে নিচে ফেলবে বলে। চমৎকার চমৎকার দৃশ্য। আত্মরক্ষার জন্য মানুষ কত নিচে নামতে পারে তার প্রমাণ আজ পাওয়া গেল। এবার শেষ অঙ্কের পালা। 7 জন থেকে 2 জন হতে আর কতক্ষণ? রাত 11:30। আমি সব বলে দেব। আমি পুলিশকে বলবো যে আপনি আমাকে বাধ্য করেছিলেন ওই জং ধরা তারটা ব্যবহার করতে। আপনি মরলে অন্তত আমি শান্তি পাবো। সমান দোষী। আমাকে আজ মারলে তুই ভেবেছিস তুই বেঁচে যাবি? তুই কুলি, তোকেও ছাড়বে না। রোহিত দা, ছাড়ুন, মরে যাবেন তো উনি। মিস্টার সেন আর বিনোদ তো চলেই গেছে। আপনি কি খুনি হতে চান? দেখুন, ওয়াকি টকিতে ওই লোকটা কিন্তু আমাদের রেকর্ড করছে। আপনি ফাঁসবেন। শুভ্রর প্ররোচনায় রোহিত হাত শিথিল করতেই অরিন্দম একটা ভারী গ্লাস দিয়ে রোহিতের চোখে আঘাত করলেন। আমার চোখ, আমার চোখ, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখ। নন্দিনীদি, দেখেছেন? অরিন্দম স্যার এখন সবাইকে সরাচ্ছেন যাতে কোনো সাক্ষী না থাকে। উনি আপনার দিকেও তাকাচ্ছিলেন একটু আগে। আসলে আপনি তো অনেক গোপন কথা জানেন ওনার। আমি তো শুধু পিয়াস সামলাতাম। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। ওই লোকটা কি বিচার মানবে? আপনি বরং সায়ন্তনী আর সোমাদিকে নিয়ে একটা কাজ করুন, ওই জেনারেটর রুমের ভেতরে চলে যান, গিয়ে দরজা বন্ধ করে দিন। আমি এখানে সব সামলাচ্ছি। হ্যাঁ। শুভ্রর কথা মতো নন্দিনী, সায়ন্তনী আর সোমা দৌড়ে জেনারেটর রুমের দিকে গেল। কিন্তু ওটা ছিল হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল গ্রিড রুম। ছাদের মাঝখানে এখন অরিন্দম, রক্তাক্ত বিক্রম, অন্ধপ্রায় রোহিত, বিকাশ আর শুভ্র। কেউ বাঁচবো না আমরা, কেউ বাঁচবো না আমরা। ওই দেখুন, ওয়াকি টকিটা চলছে। ওটা আমাদের ডাকছে। অরিন্দম বাবু, আপনার ইঞ্জিনিয়াররা তো শেষ। এবার আপনার বিশ্বস্ত বিকাশকে কি বিশ্বাস করবেন? ও তো আপনার সব কালো টাকার হিসেব জানে। ও কি বাঁচলে আপনার সম্মান থাকবে? বিকাশ, তুই ওই খুনির সাথে হাত মিলিয়েছিস। তুই আমি শেষ হয়ে যাই। না স্যার, না, আমি কিছু করিনি। শুভ্র, বাঁচাও আমাকে। অরিন্দম স্যার, শান্ত হন। বিকাশ দা নির্দোষ। কিন্তু স্যার, রোহিত দা তো আবার উঠে দাঁড়াচ্ছে।
এ কি, ওনার হাতে ওটা কি? মনে হয় একটা রড। অন্ধকারের ভীতি আর শুভ্রর কথা অরিন্দমকে হ্যালিউসিনেশনের পর্যায়ে নিয়ে গেল। অরিন্দম একটা ভারী লোহার চেয়ার তুলে রোহিতকে মারতে গিয়ে বিকাশকে আঘাত করলেন। বিকাশ ছিটকে গিয়ে সেই আলগা রেলিং থেকে নিচে তলিয়ে গেল। 7 জন থেকে এখন 6 জন। শুভ্র এবার অরিন্দমের সামনে দাঁড়িয়ে তার কানের কাছে সত্যিটা বলল। স্যার, আজ থেকে 5 বছর আগে আমার বাবাও ঠিক এইভাবে আপনার চোখের সামনে ছটফট করছিলেন। না, আপনি তখন হাসছিলেন স্যার। তুই 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 কে? তুই শুভ্র? তুই শুভ্র? না না, তুই 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 রতনের ছেলে? আমি কেউ না স্যার, আমি তো কেবল আপনার ভেতরের পশুটাকে জাগিয়ে দিলাম। ঠিক সেই মুহূর্তে জেনারেটর রুমের ভেতর থেকে 3 জনের আর্তনাদ ভেসে এলো। শর্ট সার্কিটে নন্দিনী, সোমা আর সায়ন্তনী শেষ। দেখুন, ওই যে আপনি নিজের হাতে আপনার বিশ্বস্ত লোকগুলোকে মারলেন। খুনি তো আমি নই স্যার, খুনি আপনি। বেঁচে আছে 4 জন: অরিন্দম, মুমূর্ষু বিক্রম, আহত রোহিত আর শুভ্র। গেম ওভার স্যার। এবার কি আপনি নিজে লাফ দেবেন নাকি আমি সাহায্য করব স্যার? অরিন্দম টলছেন, তার সামনে শুভ্র, শান্ত, অবিচল এবং ভয়ঙ্কর সুন্দর। তুই তুই কে? তুই 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 কে রে? তুই কে রে শয়তান? তুই তুই কে? শুভ্র? শুভ্র? না না, তুই তুই রতনের রক্ত, তুই রতনের রক্ত। আমি জানতাম, আমি জানতাম কিছু একটা ভুল হচ্ছে। আমি জানতাম। তুই তুই কেন আসলি? তুই তুই কেন এলি আমার জীবনে? আমি তো তোকে কত আদর দিয়েছি বল দিয়েছি না? কত বিশ্বাস করেছি বল, কত বিশ্বাস করেছি। বিশ্বাস? আপনি বিশ্বাস করেছিলেন আপনার নিজের তৈরি মিথ্যেগুলোকে স্যার। আমার বাবাকে যেদিন ওই ক্রেনটা পিষে দিয়েছিল, আপনি সেদিন বিশ্বাস করেছিলেন যে টাকা দিয়ে সব কেনা যায়। আজ দেখছেন তো, আপনার এই 25 তলায় আপনার টাকা, হ্যাঁ স্যার, আপনার টাকা আপনাকে 1 ফোঁটা অক্সিজেন দিতে পারছে না। তোকে আমি শেষ করে দেব। আমার সাম্রাজ্য নষ্ট করলি তুই। আমার টিম, আমার নন্দিনী, আমার রোহিত, আমার রোহিত, রোহিত, বিক্রম, রোহিত, বিক্রম, তোরা ওঠ। দেখ এই ছেলেটা কি বলছে, দেখ তোরা, দেখ তোরা, ওকে ধর। বিক্রম তুই ওঠ বলছি। বিক্রম, আমি তোকে ডবল স্যালারি দেবো রোহিত। তুই না আমার ডানার ছিলি বাবা। উঠে বস। আমাকে বাঁচা। দেখলি ওরা কেউ উঠছে না। তুই ওদের মেরে ফেলেছিস। তুই ওদের মেরে ফেললি। আমি মারিনি স্যার, বিনোদকে ধাক্কা দিয়েছে বিক্রম। বিকাশকে ফেলেছেন আপনি, আর রোহিতের চোখ নষ্ট করেছেন আপনি নিজেই। আমি তো শুধু আলোটা নিভিয়ে দিয়েছিলাম স্যার, আর বাকি অন্ধকারটা তো আপনাদের মনের ভেতর আগে থেকেই ছিল। বাবা শোন, আমার না ভুল হয়ে গেছে। আমি রতনের পরিবারকে আরো টাকা দেবো। কত চাস? 10 কোটি, 20 কোটি? আমি তোকে সব লিখে দেবো।
তোকে সব লিখে দেবো। তুই শুধু আমাকে আমাকে এখান থেকে বের কর, আমাকে এখান থেকে বের কর। ওই জেনারেটর রুমের ভেতরে না, ওই জেনারেটর রুমের ভেতরে ওরা ওরা ওইভাবে মরে পড়ে আছে। আমি 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 তাকাতে পারছি না। আমাকে আমাকে বাঁচা শুভ্রা, আমাকে বাঁচা। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। অরিন্দম শুভ্রর পা জড়িয়ে ধরলেন। আমাকে মাফ করে দে বাবা। আমি জানতাম না, আমি জানতাম না তুই তার ছেলে বাবা। আমাকে মাফ করে দে, আমার তোকে ছেলের মতো রাখবো বাবা। আমি কোর্টে গিয়ে না সব স্বীকার করবো। আমি বলবো আমি খুনি। আমি বলবো আমি খুনি। শুধু আমাকে এই নরক থেকে নিয়ে চল, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে এই নরক থেকে নিয়ে চল। কোর্ট 5 বছর আগে আপনি তো সেই কোর্টকেই কিনে নিয়েছিলেন স্যার। তাকে দেখুন, আজ কোনো কোর্ট নেই, আজ শুধু আপনি আর আপনার এই 25 তলার আকাশ। আমার বাবা যখন এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল স্যার, তখন সেও কি আপনার পা জড়িয়ে ধরেছিল এভাবে? আপনি কি তাকে বাঁচিয়েছিলেন স্যার? আমি তখন ভয় পেয়েছিলাম। শুভ্র ক্ষমা কর। ঈশ্বরের দোহাই আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর। ঈশ্বর তো উপরে থাকেন স্যার, আপনি তো উপরেই আসতে চেয়েছিলেন। দেখুন, ওই যে ক্রেনটা আবার ঘুরছে। ইলেকট্রিক্যাল গ্রিড থেকে আসা শর্ট সার্কিটের ধাক্কায় উইন্ডো ক্লিনিং ক্রেনটি আবার সচল হয়ে উঠল। সেটি এবার অরিন্দমের দিকে ধীর গতিতে এগিয়ে আসছে। ক্রেনের ভারী অংশটা অরিন্দমকে সজোরে আঘাত করল। তিনি কার্নিশের ধারে শূন্যে ঝুলে রইলেন। শুভ্র এক পাও নড়ল না। সে পকেট থেকে তার বাবার একটা পুরনো ছবি বের করে দেখল। বিদায় অরিন্দম চ্যাটার্জি, বাকি বোঝাপড়াটুকু আমার বাবার সাথে উপরই করে নিন। অরিন্দম ছিটকে পড়লেন নিচে। অরিন্দম চ্যাটার্জির সেই আর্তনাদ একসময় মিলিয়ে গেল। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। কেউ আমাকে ধরো। অরিন্দম দা, আমাকে কিছু দেখতে পাচ্ছি না। বিক্রম। রোহিত যন্ত্রণায় উন্মাদ হয়ে পিচ্ছিল মেঝেতে পা পিছলে অন্ধকারের অতলে তলিয়ে গেল। অরিন্দম দা, বিক্রম। বিক্রমের নিঃশব্দে মৃত্যু হল অতিরিক্ত রক্তক্ষরণে। ভোর হবার আগেই শুভ্র সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। 25 তলার সেই মৃত্যুকূপ থেকে নেমে আসা প্রতিটি পদক্ষেপ ছিল তার বিজয়ের। সে একটা কালো ট্যাক্সির পেছনের সিটে বসল। তার হাতে থাকা ব্রিফকেসে এখন অরিন্দমের সব অপরাধের নথি। ট্যাক্সিটা চলতে শুরু করার সময় ডান দিকের দরজাটা হঠাৎ খুলে গেল এবং এক যুবক নিঃশব্দে ভেতরে উঠে বসল। যুবকটির হাতে তখনও একটা হেডসেট আর ল্যাপটপ ব্যাগ। কিরে, জ্যামার আর ওয়াকি টকিটা ঠিক জায়গায় ডিসপোজ করেছিস তো? একদম। 25 তলার সেই যান্ত্রিক কণ্ঠস্বরটা এখন শহরের কোনো এক নর্দমার গভীরে। কেউ ভাবতেও পারবে না যে ওই ছাদে থাকা 11 জন ছাড়াও 12 নম্বর একজন মানুষ ছিল, যে কন্ট্রোল রুম থেকে পুরো খেলাটা পরিচালনা করছিল। জানিস নীল, বাবা সবসময় বলতো শহরের কংক্রিট খুব শক্ত হয় রে শুভ্র, এখানে নরম মানুষের জায়গা নেই। বাবা ভুল ছিল। এই কংক্রিটের জঙ্গল যদি আমরা তৈরি করতে পারি, তবে সেটাকে গুঁড়িয়ে দেওয়ার মন্ত্রটাও আমাদেরই শিখে নিতে হয় রে। তুই না থাকলে আজ ওই পিশাচগুলো একে অপরের নলি টিপে ধরতো না রে। ওয়েল ডান মাই বয়। গেমটা দারুণ ছিল দাদা। ওরা যখন ভয়ে একে অপরকে ফেলে দিচ্ছিল,
ওয়াকিটকিতে ওদের হার্টবিট শোনা যাচ্ছিল। জাস্ট পারফেক্ট। আজ থেকে রতন মিস্ত্রির ছেলেরা আর অনাথ নয় নীল, আজ থেকে আমরা স্বাধীন। দুই ভাই একে অপরের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসল। ট্যাক্সিটা ভোরের কুয়াশার মাঝে মিলিয়ে গেল। পুলিশ যখন সাইটে পৌঁছে লাশগুলো গুনবে, তারা দেখবে একদল মানুষ উন্মাদ হয়ে মারা গেছে।